বুদ্ধিজীবী চেনেন? এই যে মাঝে মাঝে আমাদের অনেকেই ফেসবুক যেহেতু এখন সবারই নিজের লেখার জায়গা করে দিয়েছে, এই যে অনেকেই সমানে গাল দিয়ে যান যে আমাদের বুদ্ধিজীবীরা কোনো কাজের না। আবার কেউ কেউ এই কথা সরাসরি বলে দেন বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী নেই। আবার তিনি বলেন যে বুদ্ধিজীবীরা সব বিক্রি হয়ে গেছে, কেউ বলেন। এগুলো তো আমাদের নিত্য দেখা, তাই না? তো যিনি এই মন্তব্য করেন, এই মন্তব্যগুলো করেন, যারা করেন, তারা কি আসলে বুদ্ধিজীবী চেনেন? বুদ্ধিজীবী বলতে আমরা কাদেরকে বুঝি? এই যে আপনি আমি যারা এই সমস্ত মন্তব্যগুলো করি, আমরা তো আসলে বুদ্ধিজীবী বলতে বুঝি ওই যে টক শো করতে যারা আসে, পত্রিকায় যারা কলাম লেখে, হুম, ওই যে বিভিন্ন বিষয় নিয়ে যখন টেলিভিশন ক্যামেরা তাদের সামনে যায়, তারা সেই সম্পর্কে কিছু কথা বলে। সেই কথা কাজের হোক বা অকাজের হোক, কিছু কথা বলে। আর যদি উম, মানে কলাম লেখা নিয়মিত প্রথম আলোতে হয় এবং বা ডেইলি স্টারে হয়, আর সেই সঙ্গে যদি তার সাক্ষাৎকারও মাঝে মাঝে বা বছরে একবার দুইবার যদি প্রথম আলোতে বা ডেইলি স্টারে প্রকাশিত হয়, তাহলে তো হয়েই গেল যে তিনি একেবারে অবিতর্কিত বুদ্ধিজীবী, সেরা বুদ্ধিজীবী, অথবা অগ্রগণ্য বুদ্ধিজীবী। তো বুদ্ধিজীবী চেনার এই মাপকাঠি যখন আপনি আমি নির্ধারণ করি, তখন আসলে বুদ্ধিজীবীকে যিনি বুদ্ধিজীবী তিনি আসলে আড়ালে বসে হাসেন। হুম। এবং আহ, সেই সাথে বাংলা মানে আমাদের বাংলাদেশের মানুষের যে চিন্তার যে দারিদ্র্য, এই চিন্তার দারিদ্র্যটা খুব প্রকট হয়ে ধরা পড়ে। এখন আমি আসলে আহ, শুরুটা করেছি একটু প্রশ্নবোধক দিয়ে, যে বুদ্ধিজীবী চেনেন কি না। তো যেহেতু আমি মনে করছি যে আমরা বেশিরভাগই বুদ্ধিজীবী চিনি না, তাই আমাদের একটু আলোচনা হওয়া উচিত যে বুদ্ধিজীবী চেনার উপায় কি, বুদ্ধিজীবী আমরা কাদেরকে বলতে যাইব, তাই না? তা বুদ্ধিজীবীর আহ, যেহেতু নামটা বুদ্ধিজীবী, তাই শর্ত হচ্ছে তাকে বুদ্ধির কাজটা করতে হবে, অর্থাৎ বিদ্যার কাজটা করতে হবে। তিনি বুদ্ধিজীবী হওয়ার আগে তাকে আজীবনের জন্য বিদ্যাজীবী হতে হবে। সকল বিষয়ে যেগুলো মানুষের জীবনের জন্যে প্রয়োজনীয়, ম্যাক্রো জীবনের জন্যে, মাইক্রো জীবনের জন্য না, একজন বা দুইজন মানুষের জীবনের জন্য না, সমগ্র জাতির জীবনের জন্য, সমাজের জীবনের জন্য যে যা যা যে সমস্ত বিদ্যা অধ্যয়ন প্রয়োজন, সেই বিদ্যা তিনি আহ, অবিরাম সেই বিদ্যা অর্জনের পথে তিনি নিয়োজিত থাকবেন। যেমন ধরুন, আমরা এইভাবে বলি যে কোনো বিষয়ে যিনি অনেক ভালো জানেন, শুধু একটা বিষয়েই ভালো জানেন, তিনি কিন্তু বুদ্ধিজীবী নন। তিনি হচ্ছেন বিশেষজ্ঞ ওই বিষয়ে, এর বাইরে তার কিন্তু কোনো ধারণা নেই। তিনি হতে পারেন যে যে কোনো পাবলিক রিলেশনস বিশেষজ্ঞ হতে পারেন, তিনি বন্যা বিষয়ক বিশেষজ্ঞ হতে পারেন, তিনি ভূমিকম্প বিষয়ক বিশেষজ্ঞ, জলবায়ু বিশেষজ্ঞ, বন বিশেষজ্ঞ, কিন্তু তিনি তো বুদ্ধিজীবী নন, তিনি আসলে বিশেষজ্ঞই। কেননা তিনি তার বিষয়ের বাইরে অন্য কিছু খুব একটা ভালো করে জানেন না। যেটি দিয়ে একটা কথা আছে যে একজন ডাক্তার ভুল করলে একজন রুগী মারা যায়, কিন্তু একজন রাজনীতিবিদ বা বুদ্ধিজীবী যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে হাজার হাজার বা লাখ লাখ মানুষকে তাদের জীবন দিয়ে, তাদের যৌবন দিয়ে, তাদের শারীরিক যে সবলতা সেটা হারিয়ে সেই কথার প্রায়শ্চিত্ত করতে হয়। তাহলে আমরা প্রথমে জেনেছি যে তিনি বুদ্ধিজীবী, তিনি বিদ্যাজীবীও হবেন। দ্বিতীয় ব্যাপার হলো সমাজকে তিনি পর্যবেক্ষণ করবেন ব্যাপকভাবে, আর নিজের সমাজের সঙ্গে যে সমাজ আকাঙ্ক্ষিত, সেই সমাজের বা অন্য সমাজের তিনি প্রতিতুলনা করতে থাকবেন, সবসময় খুঁজে বের করবেন যে সেই আমাদের সমাজের চাইতে ওই যে আকাঙ্ক্ষিত সমাজটি কেন বেশি এগিয়ে, বা আমরা কেন পিছিয়ে। তাহলে সেই এগিয়ে থাকা বা পিছিয়ে থাকার কারণগুলো তিনি খুঁজে বের করবেন। আর তারপরের যে কাজটি, যে তিনি
উম, নির নির্দলীয় সবাইকে হতে হবে এমন কোনো কথা নাই। বুদ্ধিজীবী একটা দলের সদস্য পর্যন্ত হতে পারেন, একটা আদর্শ বিশ্বাসী তো হতেই পারেন, কিন্তু একটা দলের সদস্য পর্যন্ত হতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে তিনি যে দলকে সমর্থন করেন অথবা যে দলের তিনি সমর্থক, সেই দল যখন কোনো ভুল কাজ করছে বা অন্যায় কাজ করছে, তখন তাকে নিজ দলের নির্মম সমালোচক হতে হবে। তো এই জায়গায় এলে নিজ দলের নির্মম সমালোচনার কথা যখন বলা হয়, তখনই আসলে আপনি বুঝে ফেলবেন যে যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলে চিহ্নিত করি এই টকশোগুলোতে দেখে, উপসম্পাদকীয় পড়া দেখে, কলাম লেখা দেখে, সাক্ষাৎকার দেখে, যে সমস্ত যাদেরকে আমরা বুদ্ধিজীবী মানে মনে করি, এই জায়গায় এলে তাদের সকল গুমর ফাঁস হয়ে যায়। তারা যে দলকে সমর্থন করেন সেই দলকে যখন তার ভুলের কথাটা প্রকাশ্যে উচ্চারণ করেন না, তার ভুলের তার অন্যায়ের কথাটা, তার দলের অন্যায়ের কথাটা, তার দলীয় প্রধানের অন্যায়ের কথাটা, এগুলো যদি তিনি প্রকাশ্যে উচ্চারণ না করেন, যে দল বা সরকার বা রাষ্ট্র যে কাজ করছে, যে কাজ করলে জনগণের ক্ষতি হবে, জনগণের বিপক্ষে যাবে, মুষ্টিমেয় কিছু মানুষের স্বার্থ উদ্ধার করবে, তিনি যদি সেই সময়ে সরকারের কথার প্রতিবাদ না করেন বা সরকারেরকে তার কথা শোনার জন্যে তিনি যা বলার বললেন কিন্তু সরকার শুনল না, তিনি তখন এটি পাবলিকের কাছে প্রকাশ্যে স্বীকার করবেন যে আমি আমার দলের, আমার সরকারের এই কাজগুলোকে আমি জনহিতকর মনে করি না, আমি মনে করি না এটা দেশের মানুষের জন্য কল্যাণকর। এমন অনেক কাজ কিন্তু সব সরকারগুলো করে। এমনকি মাত্র কিছুদিন হলো আসা এই বিএনপি সরকার এমন কিছু কাজ করেছে, কাজ শুরু করেছে, যে কাজগুলো জনস্বার্থের পরিপন্থী। তাদের তারা কিছু সবসময় চমক দেখানো কিছু কাজ করতে চায়, সকল সরকারই করতে চায়, এই সরকারও করছে। তো সেই চমক দেখানো কাজের ফলাফল হিসেবে যদি গরিব মানুষের পেটে ভাত বা চাল কেনার মতো যথেষ্ট পরিমাণ উপার্জন না থাকে, ডাল ভাতের দাম বা চাল ডালের দাম যখন আকাশ ছুঁয়ে থাকে, সবজির দাম যখন আকাশ ছুঁয়ে থাকে, তো মানুষ তো মাছ ভাত না পাক, মাংস ভাত না পাক, অন্তত সবজি বা ডাল ভাতটা তো পাবে। কিন্তু সেই ব্যবস্থাটাও নিশ্চয়তা যখন না করে, যখন তুলে দেওয়া হয়, সকল দায় অস্বীকার করে বলে দেওয়া হয় হরমুজ দায়ী, হরমুজ প্রণালী দায়ী, বলে দেওয়া হয় ভারতের ষড়যন্ত্রে এটা হচ্ছে, বলে দেওয়া হয় যে ইরান যুদ্ধের কারণে এটা হচ্ছে, কেন আমাদের জ্বালানির দাম বাড়ছে, এরকম কেন হচ্ছে। আমরা এতদিন ধরে সবসময় চিৎকার করছি যে আমরা ভারতের কাছে দাসখত লিখে রেখেছি, অথচ আমরা কিন্তু দাসখত লিখে রেখেছি এই সদ্য সমাপ্ত ইউনূস সরকারের আমলে, যে দাসখত লিখে রেখেছি আমেরিকার কাছে। আমাদের তেলের অভাব, কিন্তু আমরা রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে পারবো না, কেননা কাছে আমেরিকার নিষেধাজ্ঞা আছে। তো এটি যদি দাসত্ব না হয়, তাহলে দাসত্ব আর কোনটি? তো বিএনপির বুদ্ধিজীবী বা সরকারের বুদ্ধিজীবী অথবা অন্য যে কেউ যারা বুদ্ধিজীবী বলে নিজেদেরকে দাবি করেন, তারা যদি এই দাসখতের, শুধুমাত্র ভারতীয় দাসখতের কথাই বলেন আর আমেরিকার সাথে দাসখতের কথা না বলেন, তাহলে বুঝতে হবে যে তিনি আদৌ বুদ্ধিজীবী নন। সৎ বুদ্ধিজীবী তো আরও পরের কথা, গণবুদ্ধিজীবী তো আরও পরের কথা। তো আজকে আমরা বলছি যে কারা বুদ্ধিজীবী নন, এইটুকুই বলে শেষ করি। আগামীতে আমরা কারা বুদ্ধিজীবী এবং বুদ্ধিজীবীর শ্রেণী বিভাগ, কীভাবে আসল বুদ্ধিজীবী চেনা যাবে, সেই কথাগুলো নিয়ে আরেকটা ভিডিওতে আলাপ করব।